নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো রাজ্য সরকারের উদ্যোগে বীর বিরসা মুন্ডার জন্ম সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানাতে ওদলাবাড়ি চা বাগান মাঠে শুরু হলো 3 দিনব্যাপী জয় জোহর মেলা। মাটিগাড়ার একটি নার্সিংহোমে চুরির ঘটনায় সাফল্য পেল পুলিশ। বমাল সহ চোর ধরা পড়ল পুলিশের জালে। জয় জোহর মেলা ও বীর বিরসা মুন্ডার জন্ম সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে ওদলাবাড়িতে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানাতে শুরু হয়েছে জয় জোহর মেলা এবং বীর বিরসা মুন্ডার জন্ম সার্ধশতবর্ষ উদযাপন। মালব্লকের ওদলাবাড়ি চা বাগানের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক প্রতিফলন দেখা যাচ্ছে। এদিন ওদলাবাড়ি চা বাগানের মোড়ে বীর বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াই। তিনি মূর্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বিরসা মুন্ডা আমাদের স্বাধীনতার পথপ্রদর্শক। তিনি শুধু আদিবাসী সমাজের নেতা ছিলেন না, ছিলেন দেশপ্রেমিক, যিনি দেশের স্বাধীনতা সংগ্রামে এক অনবদ্য ভূমিকা রেখেছেন। এদিন উপস্থিত ছিলেন মাল ব্লকের বিডিও রশ্মিদিত্য বিশ্বাস, মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমীলা মাতব্বর, সহসভাপতি সুশীল কুমার প্রসাদ, মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ, জলপাইগুড়ির এডিএম রাজেশ রাঠোর, মালের মহকুমা শাসক উৎকর্ষ খান্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রখ্যাত সমাজসেবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। আজকের অনুষ্ঠানটি শুরু হয় বীর বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। এরপর মন্ত্রী বুলুচিক বড়াই প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেন। 3 দিনব্যাপী এই মেলায় আদিবাসী শিল্পী ও উদ্যোক্তারা তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন। মেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে। বিশেষ করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের ঐতিহ্যবাহী পোশাক এবং হস্তশিল্পের স্টল সাজিয়েছেন। প্রথম দিনেই অনুষ্ঠিত হয় আদিবাসী নৃত্য, সাঁওতালি গানের অনুষ্ঠান। মেলার প্যান্ডেলে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক ও সজ্জা প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রীও স্থান পেয়েছে। উদ্বোধনী ভাষণে মন্ত্রী বুলুচিক বড়াই বলেন, এই ধরনের আয়োজন শুধুমাত্র আমাদের সংস্কৃতিকে সংরক্ষিত রাখে না, বরং আগামী প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য তুলে ধরতে সাহায্য করে। রাজেশ রাঠোর বলেন, রাজ্য সরকারের এই উদ্যোগ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আত্মবিশ্বাস ও গর্বের সৃষ্টি করবে। মাল ব্লকের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস ও প্রমীলা মাতব্বর সহ অন্যান্য অতিথিরাও অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এই মেলা শুধু এক আঞ্চলিক উৎসব নয়, এটি আদিবাসী সম্প্রদায়ের জীবন্ত সংস্কৃতি ও ইতিহাসের অন্যতম প্রদর্শনী। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ আদিবাসী জনগণের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমাদের ভগবান বীর বিরসা মুন্ডার আজকে পালন করা হচ্ছে। এটা শুধু আমাদের উদলাবাড়ি চা বাগানে না, আজকে আমাদের পশ্চিমবাংলায় 102টা ব্লকে আজকে জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ট্রাইবাল ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। নিশ্চয়ই আপনারা জানেন যে আজকে আমাদের ভগবান বিরসা মুন্ডা যে স্বপ্ন আমাদের আদিবাসী সমাজের জন্য, যে আজকে ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে তারা 25 বছরের বয়সে তারা শহীদ হয়েছে। আজকে আমরা সবাই আমি তাদেরকে শ্রদ্ধা আর আশা করছি নিশ্চয় আমরা আজকে পশ্চিমবঙ্গ আজকে দেশব্যাপী এটা পালন। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই
যে আজকে আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্টের মাধ্যমে যে তার উপলক্ষে আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে জন্মজয়ন্তী উপলক্ষে। কালকে জয় জোহর মেলা, পরশু 16 এবং 17 জয় জোহর মেলা। মাটিগাড়ার এক নার্সিং হোমে চুরির তদন্তে সাফল্য পেল পুলিশ। গ্রেপ্তার হলো চোর এবং উদ্ধার হলো চুরি যাওয়া জিনিস। শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত একটি নার্সিংহোম থেকে একটি চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির তদন্তে নেমে সাফল্য পেল মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং। জানা গিয়েছে, মাটিগাড়ার ওই নার্সিংহোমের চিকিৎসক সঞ্জিত সরকারের একটি ল্যাপটপ এবং 2টি ট্যাব চুরি যায় গত 7 তারিখ। এমনকি ওই ল্যাপটপে ছিল 6 লক্ষ টাকার একটি সফটওয়্যার। এই চুরির ঘটনার অভিযোগ মাটিগাড়া থানায় জমা পড়তেই তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং। অবশেষে গ্রেফতার অভিযুক্ত দীপক গর্গ। অভিযুক্তের বাড়ি হরিয়ানার পানিপথে। কেবলমাত্র চুরির উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গে এসেছিল সে। টার্গেট করেছিল বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোম। সেখান থেকেই ল্যাপটপ এবং মোবাইল ট্যাব চুরির অপারেশন চালাচ্ছিল সে। ঠিক তেমনই শিলিগুড়ির মাটিগাড়ার ওই নার্সিংহোম থেকে চুরির ঘটনা ঘটায় সে। চিকিৎসক সঞ্জিত সরকারের ল্যাপটপ এবং 2টি ট্যাব চুরি করে অভিযুক্ত দীপক। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে এবং সিসিটিভি ফুটেজ দেখে অবশেষে মাটিগাড়া থানার পুলিশ মহাকালপল্লী থেকে গ্রেপ্তার করল দীপক গর্গকে। তার হেফাজত থেকে উদ্ধার হলো 2টি ট্যাব এবং ওই চুরি যাওয়া ল্যাপটপ। ধৃত ওই দুষ্কৃতী এতটাই অসুস্থ যে গ্রেপ্তার হওয়ার পর তাকে ভর্তি করতে হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তার বুকে লাগানো রয়েছে পেসমেকার। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বর্তমানে চিকিৎসাধীন। সে সুস্থ হলে ছাড়া পেলেও শিলিগুড়ি আদালতে পেশ করা হবে তাকে। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চুরির আগে ওই নার্সিংহোমে অনলাইন ট্রানজাকশন করে ওষুধ কিনছিল, আর সেই সূত্র ধরেই তার মোবাইল ট্র্যাক করেছিল পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং অনলাইন ট্রানজাকশনের নাম্বার থেকেই তাকে ট্রেস করা হয়। ধৃত অসুস্থ, চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সুস্থ হলেই তাকে তোলা হবে শিলিগুড়ি আদালতে। অপরদিকে আদালতের নিয়মকানুন মেনে ওই চিকিৎসকের ল্যাপটপ এবং ট্যাব তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে মাটিগাড়া থানার পুলিশ। পৌরপিতা পদে শপথ গ্রহণের পরদিনই সৈকত চ্যাটার্জি গেলেন প্রাক্তন পৌরপিতা মোহন বোসের সঙ্গে দেখা করতে তার বাড়িতে। জলপাইগুড়ি পৌরসভার পৌরপিতা সৈকত চ্যাটার্জি শপথ গ্রহণের পরদিন জলপাইগুড়ি শহরের প্রাক্তন পৌরপিতা মোহন বসুর সাথে তার বাড়িতে আজ দেখা করতে গেলেন। দেখা করেই 17 বছরের চেয়ারম্যান পদের অভিজ্ঞতা শুনলেন সৈকত চ্যাটার্জি। পাশাপাশি জলপাইগুড়ি পৌরসভাকে আরও কিভাবে সাধারণ মানুষের পরিষেবা ভালোভাবে দেওয়া যায় তারও পরামর্শ নেন তিনি। মোহন বসুর জন্য ফুল মিষ্টি নিয়ে যান তিনি। এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বসু জানালেন, আজকে সৈকত আমার বাড়িতে আসছে, আমার খুব ভালো লাগছে। পৌরসভা চালাতে যা যা সাহায্য চাবে আমি দেব। এখন মানুষের চাহিদা অনেকটাই বেড়েছে, আর সেই অনুযায়ী পৌরসভাকে কাজ করতে হবে। পৌরসভার বর্তমান পৌরপিতা সৈকত চ্যাটার্জি বলেন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন পৌরপিতা মোহন বসু। তার কাছে গিয়ে তার আশীর্বাদ নিলাম, পাশাপাশি পৌরসভার কিছু অভিজ্ঞতাও নিলাম। দেখা করতে এসেছিলাম জলপাইগুড়ি পৌরসভার 17 বছরের চেয়ারম্যান, 2003 থেকে যিনি 2020 অবধি টানা জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং জলপাইগুড়ি অত্যন্ত বরিষ্ঠ নেতা জাতীয় কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের শ্রী মোহন বোসের সাথে ওনার আশীর্বাদ প্রার্থনা করলাম। তার কারণ 2000 সালে আমার মনে আছে, যখন উনি ভাইস চেয়ারম্যান, আমি কলকাতা থেকে তখন কলকাতায় রাজনীতি করি, গোয়েঙ্কা কলেজে জিএস, তারপরে মধ্য কলকাতার ওয়ার্কিং প্রেসিডেন্ট, ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কংগ্রেসের। তখন আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম ভাইস চেয়ারম্যান মোহন বোসের কাছে। উনি বলেছিলেন আমাকে জলপাইগুড়ি ফেরো। এর আরেকজনও বলেছিলেন দেবপ্রসাদ রায়, জলপাইগুড়ি ফেরো। আমি তখন জলপাইগুড়ি এসেছি, ছাত্র রাজনীতি করেছি, ছাত্র পরিষদ সভাপতি ছিলাম দীর্ঘ 5 বছর। সেই সময় 2005-এ 8 নম্বর ওয়ার্ডে শিবপদ ভৌমিক কন্টেস্ট করছিলেন, অপরাজেয় শিবপদ ভৌমিক, 30 বছর যিনি হারেননি। আমাকে তার এলাকার মানুষ তো আমার নাম বলেছিল, কিন্তু এই যে সিলমোহর, টিকিট দেওয়ার যে সিলমোহর, সেটা কিন্তু দিয়েছিলেন এই মোহন বোস। সেখান থেকে আমার যাত্রা শুরু। এবং তারপর আমার মা কাউন্সিলর হয়েছেন, ওনার আন্ডারে আমি চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলাম, ওনার সাথে আমি কাউন্সিলর করেছি। একটা আলাদা পার্সোনালিটি, একটা আলাদা ব্যক্তিত্ব। অবশ্যই একটা সময় অসুস্থ হওয়ার জন্যই, নাহলে উনি অসুস্থ না হলে উনি হয়তো আজও চেয়ারম্যান থাকতেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে
অসুখ বিসুখ তো যে কোনো কারো হতে পারে। তবে দেখলাম এখন উনি হাঁটাচলাও করছেন, সব করছেন। আমি বলে গেলাম যে কোনো শহরের উন্নয়নের ক্ষেত্রে কোনো চিন্তাভাবনা যদি আমার মনে হয় যে কিছু ডেভেলপমেন্টাল স্কিম নিয়ে চিন্তাভাবনা আলোচনা করতে হবে, আমি আপনার কাছে আসবো, 5-7 মিনিট 10 মিনিট কথা বলবো। ভালো লাগলো মোহনদাকে এত বছর পরে দেখে। মোহন বোস তো একটা নাম না, জলপাইগুড়ির রাজনীতিতে, পৌর রাজনীতিতে মোহন বোস একটা স্টলওয়ার্ড ফিগার। এ নিয়ে কেউ অস্বীকার করা, যেখানে আর 17 বছর চেয়ারম্যান থাকা, বিমল হোর পারেননি অত বছর থাকতে, শশী সেন 15 বছর ছিলেন, তা বিমল হোর 12-13 বছর ছিলেন। তা আজকে সেই মোহনবাবুর আশীর্বাদ নিয়ে গেল। এটা আমার মনে হয় মানে প্রত্যেকের যারা পৌর রাজনীতির সাথে যুক্ত বা শহরের রাজনীতির সাথে যুক্ত, তাদের প্রত্যেকের মোহনবাবুর আশীর্বাদ নেওয়া অত্যন্ত জরুরি। শহর নিয়ে কোনো পরামর্শ দিল আপনাকে? না, উনি তো বড় কথা বললেন যে শহরের মানুষের এক্সপেকটেশন মেনেছে, তার ডিমান্ড অনুযায়ী উন্নয়নের রূপরেখা তৈরি করতে হবে। এক লাইন 1000 লাইনের সমতুল্য। ও সবে জয়েন করলো, তবে ও যেরকম সাহায্য চাবে পুরো পৌরসভা পরিচালনা করতে, আমি সেরকম সাহায্য করব। আমার জ্ঞানত অবস্থা যে এগুলো আছে, জলপাইগুড়ি শহরের অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন মানুষের চাহিদাও বেড়ে গেছে, মানুষের ডিমান্ড অনুযায়ী কাজ করতে হবে, এটুকু বলতে পারি। তিস্তা সেতুর ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 3 যুবক। তিস্তা সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল জলপাইগুড়ির 3 যুবকের। গতকাল রাত 10:30 নাগাদ একটি বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। নিখোঁজ ছিলেন আরও এক বাইক আরোহী। আজ সকালে তিস্তা নদী থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। ঘটনায় মৃত্যু হয়েছে অভিষেক বর্মন, বয়স 30, বাড়ি সুকান্তনগর, গোবিন্দরাম, বয়স 33, বাড়ি সুকান্তনগর, ও চঞ্চল দাস, বয়স 31, বাড়ি সেনপাড়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সম্ভবত সামনাসামনি ধাক্কা লাগে বাইক ও পিকআপ ভ্যানের। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে এক যুবক সেতু থেকে নিচে তিস্তা নদীতে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে উপস্থিত লোকজন 2 জনকে দ্রুত হাসপাতালে পাঠালেও কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। বাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী ও আইসি ট্রাফিক অমিতাভ দাস। কিছুক্ষণের জন্য বন্ধ থাকে যান চলাচল। আজ সকালে নদীতে পাওয়া যায় অভিষেক বর্মনের নিথর দেহ। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে, কারণ সেতুতে 2 দিকেই ওয়ান ওয়ে ব্যবস্থা রয়েছে। কিভাবে এমন ভয়াবহ সংঘর্ষ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বাইক ও পিকআপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। 3 যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আমি অ্যাকচুয়ালি দমনি থেকে যাচ্ছিলাম, যাওয়ার সময় যখন নাকি দেখি যে রাইট সাইডে 2 জন মানে পড়ে আছে, এই তিস্তা ব্রিজের একদম মাঝখানে, নতুন ব্রিজটা। তো তারপরে একটু পরে পুলিশ আসছে, পুলিশ আসার পরে ওদেরকে হসপিটালে নিয়ে গেছে। কি অবস্থা দেখলেন, কিভাবে? অ্যাকচুয়ালি ওইখানেই মনে হচ্ছে ওরা ডেড হয়ে গেছে, 2জনেই মারা গেছে। বাইকে দুধের গাড়ি, দুধের ওই মহেন্দ্র যে বোলেরো গুলো আছে, পিকআপ ভ্যান, আর সঙ্গে ওরা হয়তো বাইকে ছিল। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা যেটা জেনেছি, তো এটাকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। অ্যাক্সিডেন্টের গাড়িটা তো এখানে ধরা পড়েছে, দেখেছেন, আর একটা বাইকে করে আসছিল জলপাইগুড়ির দিক থেকে। আমরা দেখছি মানে জানা গেল মানে কারা কিভাবে, ওটাই দেখছি। আমরা তো এখানেই ডাইরেক্ট চলে এলাম, আবার গিয়ে দেখা হচ্ছে কিসের সাথে কিসে লাগবে দেখছি তো আপনারা। বাইক আর এখানে পিকআপ আছে, ওটা দিয়ে করা হচ্ছে। আমরা গিয়ে আরো তাদের নাম এগুলো আমরা হসপিটালে গিয়ে দেখছি। জলপাইগুড়ি সাইড অবস্থা কি পেশেন্ট নিয়ে গেছে, তো এবার তো গিয়ে দেখতে হবে। হসপিটালে যাই, এখানে ডাইরেক্ট চলে এসেছি পিওতে। আমরা হসপিটালে আমার বাড়ির পাশে দাদা আমাদের। হ্যাঁ, আমরা তো সঠিকটা জানি না। আমি ভোরবেলা খবর পাইছি। হ্যাঁ, কি খবর পেয়েছিলেন? খবর পাইছি, পাওয়া যাচ্ছে না, ফোন সুইচ অফ। তো এদিক ওদিক খোঁজা হয়েছিল, পাওয়া যায়নি। আর এখন পাড়ার থেকে খবর পাইলাম যে একজনকে পাওয়া গেছে। আসলাম এখন আমরা সবাই, দেখলাম এটা আমাদের বাড়ির পাশে দাদা। কি নাম? বাপ্পা বর্মন। কি করবি? অনলাইনে কাজ করতো আগে। বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করছে, একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে।
সবাই ধারণা করছে যে গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ দুজন মারা গেছিল। ওদের মধ্যে ইনিও ছিল, তিনজনই এরা গাড়িটা এরই। যে ব্যক্তি হ্যাঁ হ্যাঁ ছিল হ্যাঁ তাদের তিনজনই হ্যাঁ হ্যাঁ। বাড়ি তাহলে কোথায় রয়েছে? আমাদের দক্ষিণ সুকান্তনগর জলভবন অফিসটা ওর উল্টা পাশে। ঘটনা এখানে সকালবেলা ঘুম থেকে উঠে একজনে জাল ছাড়তে এসে দেখে লাশ বাইতে আছে। এটা তো কিছু মনে এখন তো ব্যাপারটা বুঝতে পারতেছি না। কালকে রাত্রেবেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল ব্রিজের উপরে, সেখান থেকে শুনলাম দুজন মারা গেছে আর একজনের খোঁজ ছিল না। এখন সকালবেলা দেখি এখন এই বডি সেই বডি কিনা। তিস্তায় যা জল, তাদের কি মত বাইরে থেকে কি আসতে পারে? না 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 না, বাইরে থেকে কখনোই এখানে আসতে পারে না এইভাবে লাশ, কারণ জল তো নাই। জল তো নাই, একদম শুকনা। আমরা অনুমান করছি এখন এই বোধহয় ওই কালকে যে রাত্রেবেলা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ি বোধহয় ব্রিজের জোরে ধাক্কা মেরে নিচে পড়ে গেছে। গতকাল তো দুজন মারা গেছে। হ্যাঁ, গতকাল দুজন মারা গেছে আর একজনের খবরই ছিল না। শুনলাম যার বাইক এই সেই হতে পারে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয় 85 বছর ধরে স্নেহ মূল্যবোধে শিশুদের ভবিষ্যৎ গড়ছে এই বিদ্যালয়। সভাপতি শুভ্রাংশু চাকি ও সম্পাদক তপন কুমার মিত্র অভিভাবকদের সন্তানদের ভর্তির জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছেন। 2026 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে বিদ্যালয় অফিস থেকেই। আবেদন মূল্য 150 টাকা, বেলা 11:30 থেকে দুপুর 2টো পর্যন্ত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 03561230347 এই নম্বরে। শিশু নিকেতন, বাবুপাড়া, জলপাইগুড়ি। বিহার ভোটে বিজেপির বড় সাফল্যে মাতোয়ারা হলো মাল ব্লকের বিজেপির কর্মী সমর্থকেরা। বিহার ভোটে বিজেপির বিরাট সাফল্য, প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে বিজেপি জোট। বিজেপির বিহারে ভালো ফলের প্রভাব পড়ল পশ্চিমবঙ্গে, আর এতেই বিজেপি কর্মী সমর্থকেরা মাল ব্লকের বিভিন্ন জায়গায় ব্যান্ড পার্টি নিয়ে উল্লাসে মেতে উঠল। চলল মিষ্টি মুখের পালা। তাদের বক্তব্য, বিহারে বিজেপির সাফল্যের মতো পশ্চিমবঙ্গের সাফল্য আসবে 2026 সালের ভোটে। 2026-এ তৃণমূলকে নিশ্চিহ্ন করে পশ্চিমবঙ্গে বিজেপি বিরাট সাফল্য পাবে, সেই আশাতেই আজ থেকে উল্লাসে মেতে উঠল বিজেপি কর্মকর্তারা। जिस प्रकार बिहार में एक तरफा जीत किया है बीजेपी, उसका लिए तहे दिल से बिहार वासियों को हार्दिक अभिनंदन, नमस्कार और साथ साथ में बधाई। क्योंकि इस बार जिस प्रकार से बिहार में बीजेपी दखल किया है, आने वाला दिन में ये कंफर्म है कि बीजेपी बंगाल में बड़ा से बड़ा, बहुत ज्यादा बड़ा सीट लेके आने वाला दिन में बंगाल में बीजेपी सरकार बनाने वाला है। बीजेपी का कार्यकर्ता युद्ध स्तर पे लड़ रहा है। इस टीएमसी दलाल और टीएमसी करप्शन सरकार से लड़ रहा है। आने वाला दिन में ये लड़ाई के कारण से आने वाला दिन में बीजेपी पश्चिम बंगाल में भी दखल कर सरकार बनाएगा। बीजेपी बंगाल में जीतने वाला है और हम लोग को ये भी पता है, क्योंकि देखिए हम लोग कार्यकर्ता है, कार्यकर्ता के ऊपर नहीं, आप जहां पर भी जाइए आम जनता से भी पूछिए वो सबका मत क्या है। वो सबका बोलना है ये जो दुर्नीति करप्शन का सरकार है, जो जाति में डिवाइड करने का सरकार है, उसको पश्चिम बंगाल से उखाड़ कर फेंकना है, ये पब्लिक का बोलना है। तो हम लोग श्योर है आने वाला दिन में पश्चिम बंगाल में भी बीजेपी सरकार बनाएगा। অবৈধভাবে গাঁজার গাছ চাষ করার বিরুদ্ধে অভিযান চালালো জলপাইগুড়ি ড্রাগ ফ্রি ফাউন্ডেশন ও পুলিশ প্রশাসন। নষ্ট করা হলো বেশ কয়েকটি গাঁজার গাছ।
যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচাতে লাগাতার নেশার সামগ্রী বিক্রি ও সেবকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জলপাইগুড়ি ড্রাগ ফ্রি ফাউন্ডেশন। এই অভিযানের অঙ্গ হিসেবে আজ জলপাইগুড়ি শহরের 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আদরপাড়া দুলালদিঘি এলাকায় একটি বাড়িতে গাঁজা চাষ হওয়ার ছবি দেখা গিয়েছিল। আর সেই খবর পেয়ে জলপাইগুড়ি ড্রাগ ফ্রি ফাউন্ডেশনের তরফে অজয় শাহ ও তার সহযোগীরা মিলে সেই বাড়িতে গিয়ে গাঁজার গাছ চিহ্নিত করেন। কোতোয়ালি পুলিশকে তারা সাথে নিয়ে সমস্ত গাছ নষ্ট করে দেয় এবং অন্যত্র জ্বালিয়ে ফেলে। এ বিষয়ে অজয় শাহ বলেন, এখানে নিয়মিতভাবেই এর চাষ হতো, আর আজকে আমরা খবর পেয়ে এখানে এসেছি। পুলিশের সহযোগিতায় সেই গাছগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। দেখুন, আপনারা জানেন যে আমাদের একটা সংগঠন ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশন। কিছুদিন আগেই আমরা জলপাইগুড়ি শহর জুড়ে যে মাদক কারবার চলছে বা ব্রাউন সুগার বলুন, গাঁজা বলুন, বেআইনিভাবে যেটার ব্যবসা চলছে তার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলে আসছে। এবং কিছুদিন আগেও আমরা মণ্ডলঘাট এলাকার থেকে বেশ একটা বাড়ির থেকে প্রায় 20টির মতো গাঁজার গাছ দেখতে পেয়ে সেটাকে পুলিশের সহযোগিতায় কেটে ফেলে নষ্ট করা হয়েছিল। আজকেও আমাদের সংগঠনের কাছে খবর আসে এবং এই খবরটি আমি অত্যন্ত গোপন রাখি, যেহেতু সরাসরি আমাকেই ফোন করা হয়েছিল, আমাকে জানানো হয়েছিল কোনো একটা জায়গার থেকে, কোনো একটা মারফত আমি সূত্র মারফত জানতে পারি যে আদরপাড়ার এই দুলালদিঘির সংলগ্ন এলাকায় এই বাড়িতে প্রায় আজকে আমরা এসে দেখলাম প্রায় 25টি গাছ আছে এবং গাছগুলি দীর্ঘদিন ধরে পরিচর্যার সঙ্গে গাছগুলিকে বড় করে তোলা হয়েছে। এবং আমরা যাই নিশ্চিত এটা সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে। আপনারা জানেন যে গাঁজা বেআইনি একটা মাদক দ্রব্য এবং তার চাষ হচ্ছে। আমরা আইসি যে আমাদের আছেন আইসি সাহেবকে জানিয়েছি এখানে আসার আগেই, এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনাদের মানে কোতোয়ালির পুলিশ ভ্যান আসলে পরে তাদের সহযোগিতা আমরা এই গাছগুলি নষ্ট করার একটা উদ্যোগ নিয়েছি বা পরিকল্পনা নিয়েছি। এবং আগামীতে যাতে কোনো জায়গায় এই ধরনের কোনো যদি গাছের চাষ হয় আমাদের কাছে খবর থাকে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তার কারণ যেভাবে করে জলপাইগুড়ি যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে, এক শ্রেণীর মাদক কারবারিরা এই যে যুব সমাজ ছাত্র সমাজকে ধ্বংস করে চলেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, তাদের বিরুদ্ধে জলপাইগুড়ি ড্রাগ ফাউন্ডেশনের লড়াই চলছে এবং আগামী দিনেও এই লড়াই চলবে। এই আনুমানিক এর মূল্য কত হতে পারে? আমরা যা দেখছি আনুমানিক মূল্য প্রায় 2 লাখ টাকার উপরে হবে। এটা যদি প্রসেস করে যদি বিক্রি করা হয় তাহলে প্রায় 2 লাখ টাকার উপরে এটার বাজার মূল্য হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে এটা অলরেডি শুকানোর জন্য রাখা হয়েছে, ঠিক আছে। এবং এই শহরের মধ্যে একটা মিউনিসিপ্যালিটি এলাকায় এইভাবে করে গাঁজার চাষ, এটা সত্যি আমাদের উদ্বেগের কারণ। তার কারণ এগুলোকে যদি বারবারন্ত দিনের পর দিন হয়ে থাকে বা যদি এটা আশকারা দেওয়া হয় তাহলে আগামী দিনে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় এটা চাষ হবে এবং এই মাদক কারবারিরা আরও সক্রিয় হবে। তাই তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। শিলিগুড়িতে শান্তিপূর্ণভাবেই শেষ হলো নমশূদ্র উদ্বাস্তু সেলের মিছিল। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকেল 5:30টায় শিলিগুড়িতে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া নমশূদ্র উদ্বাস্তু উন্নয়ন কেন্দ্রীয় সভার ডাকা মিছিল ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি। বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। বিশাল সংখ্যায় মানুষ অংশ নেন এই কর্মসূচিতে। এদিন মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রঞ্জিত সরকার সহ জেলা নেতৃত্বরা। শান্তিপূর্ণভাবে গোটা পথ পরিক্রমা করে এয়ারভিউ মোড়ে এসে কর্মসূচি শেষ হয়। মিছিল চলাকালীন কোনো বড় বিশৃঙ্খলা বা বিপত্তি ঘটেনি বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল, যার ফলে যান চলাচল নিয়ন্ত্রিতভাবেই চালু রাখা সম্ভব হয়েছে। নমশূদ্র উদ্বাস্তু সেলের দাবি, সাধারণ মানুষের স্বার্থে এবং সংগঠনের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরতেই এই শান্তিপূর্ণ পথসভার আয়োজন করা হয়। সংগঠনের বক্তব্য, প্রশাসনের সহযোগিতায় কোনো রকম বাধা ছাড়াই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাবেশ শেষে নেতৃত্বরা জানান, ভবিষ্যতেও আইনি ও গণতান্ত্রিক পথে নিজেদের দাবি দাওয়া তুলে ধরতেই তারা মাঠে নামবেন। আজকে আমরা শিলিগুড়ি রাজপথে মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সমাজের মানুষ যারা রয়েছে, আজকে মানুষ আতঙ্কিত। আজকে শিলিগুড়িতে একজন সে ভোট রাতে আত্মহত্যা করেছে, এসআইআর তার 2002 সালের নাম নেই বলে। তো সার্বিকভাবে এই যে মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আমরা চাই যারা 2024 সালে ভোট দিয়েছে তাদেরকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। কাউকে ভোটার অধিকার থেকে বাতিল করা যাবে না, নাহলে আমরা এই বাংলা স্তব্ধ করার জন্য সমস্ত জায়গাতে মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সমাজের মানুষ তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে, তারা আন্দোলন করবে। কাঁসার বাসনকে চকচকে রাখার ঐতিহ্যকে ধরে রেখেছেন জলপাইগুড়ি হাসপাতাল পাড়ার রবি ও তার পরিবার। কাঁসার চকচকে ঐতিহ্য এখনও বেঁচে আছে রবির হাতে। জলপাইগুড়ির এক দোকানে 3 প্রজন্মের শিল্পযাপনে রয়েছে বহু স্মৃতির পরশ।
জলপাইগুড়ি হাসপাতাল পাড়ার রাস্তায় চোখে পড়ে এক ছোট্ট দোকান। দোকানের ভেতর আলো ছড়াচ্ছে কাঁসার বাসন, যেন প্রতিফলিত সূর্যরশ্মি নয়, প্রতিফলিত ইতিহাস। সেই দোকানে বসে আছেন রবি কংসবণিক, হাতে একটি পুরনো কাঁসার বাটি। সেটির গায়ে জমে থাকা সময়ের দাগ, কালো ছোপ আজ ধুয়ে মুছে নতুন করে জীবন ফিরিয়ে আনছেন তিনি। এই কাজ কেবল রোজগার নয়, এ রবি ও তার পরিবারের আত্মপরিচয়। প্রায় 90 বছর আগে ঠাকুরদা শুরু করেছিলেন এই দোকান। তারপর বাবার হাত ধরে এসেছে রবি, আর এখন তার ছোট ছেলেও হাতে তুলে নিচ্ছে কাঁসার জগৎ। একসময় এই দোকানে 250 জন কর্মচারী কাজ করতেন। বিয়েবাড়ি, পুজো, শ্রাদ্ধ, কাঁসার বাসন ছিল অবিচ্ছেদ্য অংশ। আজ সেই কদর ফিকে। স্টিল, মেলামাইন আর প্লাস্টিকের দাপটে দোকানে কর্মচারী বলতে এখন রয়েছে মাত্র একজন। তবু রবি হাল ছাড়েননি, টিকে রয়েছেন এভাবেই। অনেকেই ভাবে কাঁসা ফেলে দেবে, কিন্তু আমরাই তাকে নতুন জীবন দিই, এটাতেই শান্তি পাই বলেন তিনি। আজও কিছু মানুষ আছেন যারা ঠাকুমার পুরনো থালা বা বাবার পিতলের ঘরটি যত্ন করে এনে দেন রবির হাতে। তাদের স্মৃতির ভাঁজে গাঁথা ঐতিহ্য নতুন করে ঝকঝক করে ওঠে তার কারিগরিতে। রবির মতো মানুষের হাত ধরে আজও টিকে আছে এক হারাতে বসা শিল্প, যেখানে কাঁসার দীপ্তি কেবল ধাতুর নয়, তা শিকড়ের। হারিয়ে যা যেতে দেননি তিনি, কিন্তু মনের গভীরে প্রশ্ন জাগে, আর কতদিন টিকিয়ে রাখা সম্ভব? নেই কোনো সদুত্তর। এটা হচ্ছে আমরা প্রথমে পুরনো জিনিসটা, যেটা আপনাদের পুরনো বাসন আছে বাড়িতে, সেগুলোকে নিয়ে আসবেন। সেগুলোকে আমরা অ্যাসিড ওয়াশ করে পালিশের মাধ্যমে এটাকে নতুন করি। এই ব্যবসার হাল কেমন এখন? খুব একটা সেরকম ইয়ে নেই, কিন্তু ব্যাস প্রচলিত আর কি। আমাদের জাতিগত ব্যবসা, প্রথাগত ব্যবসা এটাই। আগে আপনার বাবার দোকানে 250 কর্মচারী ছিল, এখন একজনও নেই, আপনি আর আপনার বাবা। হ্যাঁ, আমি জলপাইগুড়ি জেলা জুড়ে। হ্যাঁ। তো এই ব্যবসার কি এমন পরিস্থিতি কি? তাহলে পরিস্থিতি আগে যেরকম ছিল, যে খুব প্রচলিত ছিল এই জিনিসটা, এবার এখন সেরকম প্রচলিত নয়, টুকটাক আর কি চলে যায়। চলে আসে। রোজ কত টাকা রোজগার হয়? রোজ এরকম এখন কোনো দিন ধরুন আপনার 500-1000 হয়ে গেল, কোনো দিন 100 টাকাও বন্ধ হলো না, সেরকম ব্যাপার আর কি। এই যে এই পেশার সাথে কতদিন যুক্ত আছেন, আর এখন পরিস্থিতি কি? আমি এই পেশার সাথে যুক্ত আছি প্রায় 42 বছর। আর পরিস্থিতি এখন? পরিস্থিতি কেমন ব্যবসার? না, পরিস্থিতি মোটামুটি ভালোই আছে। রোজগার হয় রোজ? হ্যাঁ, মোটামুটি হয়। এর তো এখন প্রচলন নেই কাঁসা পিতল। হ্যাঁ, না, এখন কাঁসা পিতলের প্রচলন আছে। তা আপনার আগে পরিস্থিতি কি ছিল, এখন কি আছে? কর্মচারী আগের থেকে একটু ভালো আছে। কর্মচারী তো অনেক ছিল আগে। আগে তো কর্মচারী ছিল, এখন কর্মচারী নাই, একাই কাজ করি। আমার ছেলেও আমার সাথে হেল্পারে কাজ করতেছে। কি মনে হয় আগামীতে কতজন, কত টাকা আগামীতে থাকবে? আমার তো ইচ্ছা আছে পেশাটাকে আগাবো, কিন্তু এখন কেউ যদি না হেল্প করে তাহলে আগাবো করতে। ট্রেনে যাত্রী সেজে মাদক খাইয়ে সর্বস্ব লুট করে পালালো এক দুষ্কৃতী, পরে জিআরপি তাকে গ্রেপ্তার করে। ট্রেনে যাত্রী সেজে মাদক খাইয়ে সহযাত্রীদের সর্বস্ব হারানোর ঘটনা সবসময় আমাদের সামনে উঠে আসে। এবার এই ঘটনার শিকার হলেন শিলিগুড়ির এক চিকিৎসক। তিনি কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসছিলেন। ট্রেনের সহযাত্রী হিসেবে পরিচয় হয় মফিজউদ্দিনের সঙ্গে। দুষ্টু লোকের মিষ্টি কথায় আকৃষ্ট হন চিকিৎসক। কথার ছলে চিকিৎসকের সাথে ভাব জমিয়ে চিকিৎসককে মাদক খাইয়ে সর্বস্ব নিয়ে চম্পট দেয় চতুর মফিজউদ্দিন। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর পর হুঁশ ফিরতে চিকিৎসকের সর্বস্ব লুট হয়েছে বুঝতে পেরে জিআরপিতে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে গত সেপ্টেম্বর থেকে তদন্ত করে অবশেষে আসামের বাসিন্দা মফিজউদ্দিনকে গ্রেপ্তার করে জিআরপি। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানায় জিআরপি। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
দিন দুপুরে শ্রমিক লাইনে অসুস্থ হাতির তাণ্ডবে ভেঙে গেল 2 শ্রমিকের আবাস। মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের রানীচেরা চা বাগানের ঘটনা। মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রানীচেরা চা বাগানে হঠাৎই আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি দলছুট অসুস্থ হাতি শ্রমিক লাইনে ঢুকে পরপর 2 শ্রমিকের আবাস ভেঙে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে একটি অসুস্থ হাতি ডামডিম এলাকার গুম্ফা মন্দির সংলগ্ন ছোট জঙ্গলে আশ্রয় নিয়েছিল। মাঝে মধ্যেই সেটি 17 নম্বর জাতীয় সড়কে সামনে এসে পড়ছিল। শুক্রবার সকালে হাতিটি জাতীয় সড়ক পেরিয়ে সরাসরি রানীচেরা চা বাগানের দিকে চলে আসে। স্থানীয় বাসিন্দারা হাতিটিকে তাড়ানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চা বাগানের 4 নম্বর সেকশন থেকে হাতিটি প্রথমে চেল লাইনে ঢুকে পড়ে এবং শ্রমিক যোগেন্দ্র প্রসাদের রান্নাঘর ও শঙ্কর খোড়ায়ের গোয়ালঘর ভেঙে চুরে দেয়। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে উত্তেজিত হাতিটি পরে ডামডিম থেকে লাভাগামী বিআরও রোডে চলে যায়। সেখান থেকে আবার চা বাগানের দিকে ইস্ট সেকশনে ঢুকে পড়ে। বর্তমানে হাতিটি সেখানেই অবস্থান করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও বন দপ্তরের কর্মীরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। देखो पैर में बूम पड़ नहीं, ये नहीं कुदा था तो এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। রাজ্য সরকারের উদ্যোগে বীর বিরসা মুন্ডার জন্ম সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানাতে ওদলাবাড়ি চা বাগান মাঠে শুরু হলো 3 দিনব্যাপী জয় জোহর মেলা। মাটিগাড়ার একটি নার্সিংহোমে চুরির ঘটনায় সাফল্য পেল পুলিশ। বমাল সহ চোর ধরা পড়ল পুলিশের জালে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই।